আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি সৈয়দা সাদিয়া বেনাজির এবং আমি ফাহমিদা সালাম। সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মরদেহ। দেশের মানুষের প্রার্থনা আর চিকিৎসকদের সকল প্রচেষ্টা ব্যর্থ করে শুক্রবার রাতে পরপারের যাত্রী হন এই বিপ্লবী। আগামীকাল শনিবার বাদ-জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জানাজার মাধ্যমে শেষ বিদায় জানানো হবে এই বিপ্লবীকে। আততায়ীর গুলিতে হাদির অকাল মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দেশের রাজনৈতিক দলগুলো। মায়াদুর রহমান রুবেল জানাচ্ছেন এর বিস্তারিত। ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছতে চাই। হায়াত মউতের মালিক আল্লাহ, ন্যূনতম সিকিউরিটি নিয়ে চলাও হলো সুন্নাহ। মৃত্যুর ফয়সালা জমিনে নয়, আসমানে হয়। শরীফ ওসমান হাদির এই অকাল মৃত্যুতে আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। শহীদ ওসমান হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব সরকার গ্রহণ করবে। ঢাকা ৮ আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে প্রস্তুতি নিচ্ছিলেন ওসমান হাদি। প্রতিষ্ঠা করেছিলেন ইনকিলাব কালচারাল সেন্টার। রাজপথ ও টেলিভিশন টকশোতে কঠোর সমালোচনা করতেন কালচারাল ফেসিস্টদের। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। ওসমান হাদির মরদেহ দেশে নিয়ে আসার খবর জানাতে লাশবাহী গাড়ির বহর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আর বাদল। কথা বলবো বাদলের সাথে। বাদল, আমরা জেনেছি যে ওসমান হাদির মরদেহ দেশে পৌঁছেছে, তো এখন মরদেহ কোথায় নিয়ে যাওয়া হচ্ছে এ নিয়ে কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন। তাকে নেওয়া হচ্ছে, তার মরদেহ নেওয়া হচ্ছে মূলত হৃদরোগ ইনস্টিটিউটের হিমাগারে রাখা হবে। আজকে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেয়ার কথা ছিল, কিন্তু সেই কর্মসূচি পরিবর্তন করা হয়েছে। কালকে তার সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে, তারপরে তাকে গ্রামের বাড়িতে বাবার কবরের পাশে সমাহিত করা হবে, এরকমটি আমরা জেনেছি। এর আগে 5টা 48 দিকে হাদিকে বহনকারী ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করে এবং এখানে বিমানবন্দরের আশেপাশে এবং বিমানবন্দর জুড়েই নিরাপত্তা বাড়ানো হয়। সেনাবাহিনী, র্যাব, পুলিশ, বিজিবি সহ সব ধরনের কর্মকর্তা যে সংস্থাগুলো রয়েছে নিরাপত্তা বাহিনীর, তারা সেখানে নিরাপত্তা দিয়েছেন এবং সেখান থেকে তাকে গাড়ি বহরে করে এসএসএফের গাড়িও ছিল, আমরা দেখেছি। সেই গাড়িতে করেই তাকে মূলত নেওয়া হচ্ছে হৃদরোগ ইনস্টিটিউটের যে হিমাগার রয়েছে মরদেহ রাখার জন্য, সেখানে নেওয়া হচ্ছে এবং কালকে তার আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। এখানে বিশেষ তার পরিবারের পক্ষ থেকে তার ভাই মরদেহের সাথে ছিল এবং যিনি সিঙ্গাপুরে গিয়েছিলেন তার এই মরদেহের সঙ্গে তার এক বন্ধু, এই দুইজন সিঙ্গাপুর থেকে তার মরদেহের সঙ্গে আসে এবং ঢাকায় এসে সেই গাড়িবহরের সাথেই তারা হৃদরোগ ইনস্টিটিউটের দিকে রওনা করে, এরকমটি আমরা জেনেছি। এবং যেহেতু আজকে আর কোনো আনুষ্ঠানিকতা নাই, সে কারণে তাকে নিয়ে কোনো কর্মসূচি আজকে এখন পর্যন্ত যেগুলো ছিল বাতিল করা হয়েছে। কালকেই সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করে আসলে তাকে তার গ্রামের বাড়িতে দাফন সম্পন্ন করা হবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল শাহবাগ এলাকা। আন্দোলনকারীরা বলছেন জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে বর্তমান সরকার। তাদের দাবি দ্রুত হাদীর খুনিদের গ্রেফতার করে বিচার নিশ্চিত করতে হবে, অন্যথায় আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। একই দাবিতে বিক্ষুব্ধ জনতা ভাঙচুর চালাচ্ছে ধানমন্ডি ৩২ নম্বরের শেখ মুজিবুর রহমানের পরিত্যক্ত বাড়িতেও। রাকিব হাসানকে সঙ্গে নিয়ে সাদিয়া কানিজের রিপোর্ট। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর মৃত্যুতে স্লোগানে স্লোগানে এভাবেই ক্ষোভ জানাচ্ছে তার সমর্থক, সহপাঠী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তাদের দাবি জুলাই যোদ্ধাদের নিরাপত্তা এবং খুনিদের গ্রেপ্তার করতে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তী সরকার। বলেন, ফ্যাসিবাদের দোসররা এখনো দেশে ঘাপটি মেরে আছে। ছাত্রদের জনতার ক্ষমতার বলে ডক্টর ইন্নুস ক্ষমতায় বসেছিল, কিন্তু তিনি এখন পর্যন্ত সেই আসামিকে কাঠগড়ায় পৌঁছাতে পারলেন না। আমরা মায়েরাই এখন দাঁড়াবো, আমার সন্তানের বিচারের জন্য আমরা মায়েরাই যথেষ্ট। আমরা আরো হাদি জন্ম দিব, আমরা আরো হাদির বোন হব, আমরা আরো হাদির মা হব। এর আগে বৃহস্পতিবার রাতে হাদীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শাহবাগে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন জুলাই মঞ্চের কর্মী সমর্থকরা। একাত্মতা জানান বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ছাত্র জনতার সঙ্গে এক কাতারে নেমে আসেন জুলাই অভ্যুত্থানের নেতা নাহিদ ইসলাম, আসিফ, মাহফুজ সহ আরো অনেকে। অবিলম্বে শেখ হাসিনা এবং জুলাইয়ের যত খুনি রয়েছে, শরীফ ওসমান হাদী যত খুনি রয়েছে, তাদেরকে ফেরত দিতে হবে। প্রথম দাবি হচ্ছে শরীফ ওসমান হাদীর খুনিদেরকে যে কোনো মূল্যে অতি দ্রুত সময়ে ভারত থেকে ফেরত পাঠাতে হবে। এদিকে বৃহস্পতিবার রাত 1:45 বিক্ষুব্ধ জনতা হামলা ও ভাঙচুর চালায় ধানমন্ডি 32 নম্বরে শেখ মুজিবুর রহমানের পরিত্যক্ত বাড়িতেও। শুক্রবার সকালে হাতুড়ি দিয়ে ভাঙা বাড়িটির অবশিষ্ট অংশ গুঁড়িয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছেন বিক্ষুব্ধ মানুষ। একই প্রতিবাদে রাতভর রাজধানীর উত্তরা, মিরপুর সহ ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশ মুখে চলে বিক্ষোভ। বন্ধ হয়ে যায় সড়ক। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। দর্শক, এই মুহূর্তে শাহবাগে আছেন সহকর্মী মোহাম্মদ সায়েম, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সায়েম, আজ সারাদিনই শাহবাগ বিক্ষোভে উত্তাল ছিল, তো এই মুহূর্তে শাহবাগে আন্দোলনকারীদের অবস্থান এবং কার্যক্রমের সবশেষ কি কি তথ্য আছে আপনার কাছে আমাদের জানাবেন। সাদিয়া, আপনি জানেন যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর উপরে নৃশংস হামলার পরে কিন্তু তিনি বৃহস্পতিবারে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে, অর্থাৎ সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরেই কিন্তু ঢাকার বিভিন্ন জায়গায় কিন্তু বিক্ষুব্ধ জনতা নেমে পড়ে, তারা বিক্ষোভে ফেটে পড়ে এবং তারই ধারাবাহিকতায় হাদীর উপরে যে হামলাকারী ঘাতকদেরকে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে শাহবাগে কিন্তু ইনকিলাব মঞ্চের আয়োজনে কিন্তু বিক্ষুব্ধ জনতা কিন্তু এখানে জড়ো হয়েছেন এবং দিনভর কিন্তু তারা এখানে আন্দোলন করে যাচ্ছেন। আমরা একটু জানিয়ে রাখি যে আজকে বিকাল 5:48 শরীফ ওসমান হাদীকে সিঙ্গাপুর থেকে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে আসে একটি ফ্লাইট এবং সেখান থেকে তাকে সেনানিবাসের মধ্য থেকে কিন্তু এই মুহূর্তে আমরা সর্বশেষ যেটুকু জানতে পেরেছি তাকে হৃদরোগ ইনস্টিটিউটে, অর্থাৎ শেরেবাংলা নগরের হৃদরোগ ইনস্টিটিউটে তাকে রাখা হয়েছে এবং আগামীকাল বেলা 12টায় সংসদ ভবনে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আমরা এখান থেকে শাহবাগের যে আন্দোলন চলছে এখান থেকে আমরা সুস্পষ্ট একটি বার্তা পেয়েছি এখানকার বিক্ষুব্ধ জনতার কাছ থেকে। তারা যেমনটি বলছেন যে শরীফ ওসমান হাদী তিনি কিন্তু ভারতীয় আধিপত্যবাদ বিরোধী সংগ্রামে তিনি কিন্তু অগ্রভাগে ছিলেন, তিনি একজন বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন। এই বিপ্লবীর বিদায়ের পরেও তার যে এই আদর্শ, সেই আদর্শকে কিন্তু তারা এখানে ধারণ করবেন এবং ওসমান হাদীর যে অসম্পূর্ণ কাজ, সেই কাজ কিন্তু তারা সম্পন্ন করবেন বলে কিন্তু তারা এখানে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন এবং আমরা এখান থেকে
আমরা যেতটুকু জানতে পেরেছি যে আগামীকাল বাদ জোহর সংসদ ভবনের সামনে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে এবং এরপরে তার লাশ কিন্তু পরিবারের কাছে হস্তান্তর করা হবে। শাহবাগ থেকে কিন্তু সুস্পষ্টভাবে সরকারকে বার্তা দেওয়া হয়েছে, ওসমান হাদির ঘাতকদেরকে অনতিবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং বাংলাদেশে ঘাপটি মেরে থাকা যারা ভারতীয় আধিপত্যবাদ বিস্তারে যারা সহায়তা করছে তাদের বিষয়ে কিন্তু কঠোর অবস্থান এখান থেকে ঘোষণা করা হয়েছে। সাদিয়া, এই ছিল আমার কাছে শাহবাগ থেকে সর্বশেষ। ধন্যবাদ সাইম। এদিকে ওসমান হাদির মৃত্যুর খবরে ক্ষোভে ফেটে পড়ে সারা দেশ। বিভিন্ন জেলায় সড়ক অবরোধ, বিক্ষোভ করে ছাত্র জনতা। এছাড়া আওয়ামী লীগ নেতাদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। জেলা প্রতিনিধিদের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। গাজীপুরের চান্দনা চৌরাস্তায় বিক্ষোভ মিছিল করেছে এনসিপির নেতাকর্মীরা। এ সময় হাদি হত্যা পরিকল্পিত উল্লেখ করে জড়িতদের বিচার দাবি করেন তারা। বিক্ষোভ মিছিল করা হয়েছে কালিয়াকৈরে। হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে নরসিংদীর ভেলানগরে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। এ সময় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে পটুয়াখালীর কুয়াকাটায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বান্দরবানে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। জেলা শহরে বিক্ষুব্ধ জনতা সাবেক মন্ত্রী বীর বাহাদুরের বাসভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। বাদ জুমা রাজশাহী নগরের 0 পয়েন্ট থেকে মিছিল বের করে এনসিপির নেতাকর্মীরা। এ সময় ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দেন তারা। এছাড়া বিশ্ববিদ্যালয়ে মিছিল করা হয়েছে। পটুয়াখালীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জুলাই যোদ্ধারা। ময়মনসিংহে ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ভোলা শহরের হাটখোলা মসজিদ প্রাঙ্গণ থেকে সর্বদলীয় বিক্ষোভ মিছিল বের করা হয়। হাদি হত্যাকারীদের বিচার দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সাধারণ ছাত্র জনতা। এতে ঢাকা চট্টগ্রামমুখী উভয় লেনে যানজটের সৃষ্টি হয়। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবিতে ফরিদপুরে বিক্ষোভ করা হয়েছে। জয়পুরহাটে শিবির ও সর্বদলীয় ছাত্র জনতা বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে। বিক্ষোভ মিছিল গায়েবানা জানাজা করা হয়েছে কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, সিরাজগঞ্জে। হাদির মৃত্যুতে বিক্ষোভ মিছিল করেছে পিরোজপুর জেলা বিএনপি, জুলাই মঞ্চ সহ সাধারণ ছাত্ররা। কুষ্টিয়ায় দৈনিক প্রথম আলো পত্রিকা অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা। 2 আওয়ামী লীগ নেতার বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়েছে ঝিনাইদহে। বরিশালে জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল এবং ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করা হয়েছে। পরে অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনারের বাসভবনে হামলা চেষ্টার সময় পুলিশের সঙ্গে ছাত্র জনতার ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল ও ছাত্র শিবির। হাদি হত্যার প্রতিবাদে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্ষুব্ধ শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে। বিক্ষোভ মিছিল করা হয়েছে চুয়াডাঙ্গা সহ বিভিন্ন জেলায়। নাদিরা সুলতানা, RTV। এই মুহূর্তে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে আছেন আমাদের সহকর্মী হাসান মাহমুদ। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। মাহমুদ, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? মাহমুদ, ওসমান হাদির মরদেহ তো হৃদরোগ ইনস্টিটিউটে পৌঁছেছে, তো সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? শরীফ ওসমান হাদির মরদেহ কিছুক্ষণ আগেই জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে এসে পৌঁছেছে। আপনি জানেন যে তিনি কিন্তু গতকাল 10:45 দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মৃত্যুবরণ করার পরেই কিন্তু সারা দেশে বিক্ষোভে ফেটে পড়েন ইনকিলাব মঞ্চ সহ সর্বস্তরের নেতাকর্মীরা। এ ঘটনায় আগামীকাল প্রধান উপদেষ্টা কিন্তু রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে। আপনি দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগেই কিন্তু শরীফ ওসমান হাদির যে মরদেহ, সেই মরদেহটি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে। এখানে ব্যাপক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং গণমাধ্যমের উপস্থিতি আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে কিন্তু তার যে মরদেহ সেটি কিন্তু যে
রুটে আসলে আসার কথা ছিল, সে রুটে না এনে ঢাকা সেনানিবাসের মধ্য দিয়ে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে আনা হয়েছে। তো আমরা এখন দেখতে পাচ্ছি যে এখানে অসংখ্য সাধারণ মানুষ, গণমাধ্যম এবং আইনশৃঙ্খলা রক্ষাকারীর বাহিনী তারা কিন্তু এখানে তাদের উপস্থিতি রয়েছে। জনসাধারণ তারা এসেছেন শরীফ ওসমান বিন হাদির মরদেহ আসলে দেখার অপেক্ষা আসলে অনেকক্ষণ ধরেই তারা প্রহর গুনছিলেন, কিন্তু তার মরদেহটি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে সর্বসাধারণের জন্য নিয়ে যাওয়ার কথা থাকলেও আজকে কিন্তু সেখানে নেওয়া হচ্ছে না, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। এখন কিন্তু তার যে মরদেহ সেটি কিন্তু জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের মধ্যে আসলে হিমাগারে রাখা হবে, এমনটি জেনেছি আমরা সংশ্লিষ্ট সূত্র থেকে। পরবর্তীতে আগামীকাল কিন্তু তার যে সকল আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা শেষে পরিবারের সদস্যরা যারা রয়েছেন এবং ইনকিলাব মঞ্চের যারা রয়েছে তারা সিদ্ধান্ত নেবেন আসলে তার দাফন ঠিক কোথায় হবে। তো আমরা একটি সূত্র থেকে জানতে পেরেছি যে ইনকিলাব মঞ্চ তারা কিন্তু দাবি করেছেন যে শরীফ ওসমান বিন হাদির মরদেহটি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কাজী নজরুল যে সমাধি রয়েছে সেখানে দাফন করার একটা প্রস্তাব তারা রেখেছেন। অন্যদিকে আমরা এটাও জানতে পেরেছিলাম যে তার মরদেহটি গ্রামের বাড়ি তার বাবার কবরের পাশে শায়িত করা হবে। তো এখন পর্যন্ত আমরা নিশ্চিত নয় যে তার কোথায় আসলে দাফন করা হবে, পরবর্তীতে আমরা জানতে পারবো আসলে তার দাফন কোথায় হবে। তো আপনি দেখতে পাচ্ছেন যে এখানে হৃদরোগ ইনস্টিটিউটের সামনে কিন্তু উৎসুক যে জনতা তারা কিন্তু এসেছেন যে শরীফ ওসমান বিন হাদির মরদেহটি আসলে দেখার জন্য। তারা তার যে মৃত্যুর সংবাদ গতকাল পাওয়ার পর থেকেই কিন্তু তারা অপেক্ষা করছিলেন যে শরীফ ওসমান বিন হাদির মরদেহটি আসলে দেখার অপেক্ষায় তারা রয়েছেন, কিন্তু তারা এখন এখানে ভিড় করছেন। এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে শক্ত অবস্থানে রয়েছেন, এখানকার উৎসুক জনতাদের আসলে সামাল দেওয়ার জন্য তারা এখানে অবস্থান নিয়েছেন। তো এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে রাজধানী কারওয়ান বাজারে অবস্থিত দৈনিক প্রথম আলোর প্রধান কার্যালয় সহ দেশের বিভিন্ন স্থানে প্রতিষ্ঠানটির অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মানববন্ধন করেছেন কর্মীরা। শুক্রবার বিকেলে প্রথম আলোর কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। গতকাল রাতে দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার ভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। একই অবস্থা ধানমন্ডির ৩২ নম্বরের শেখ মুজিবুর রহমানের বাড়িতেও। সকালে লোকজনকে হাতুড়ি দিয়ে ভাঙা বাড়িটির অবশিষ্ট অংশ গুড়িয়ে দিতে দেখা যায়। এদিকে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ছায়ানট ভবনে হামলা ও ব্যাপক ভাঙচুর করা হয়েছে, দেয়া হয়েছে আগুন। গেল মধ্যরাতের পর একদল বিক্ষোভকারী ধানমন্ডির ৭ তলা এ ভবনের বিভিন্ন তলায় গিয়ে প্রতিটি কক্ষে ব্যাপক ভাঙচুর করে। আমাদের বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ আছে যে আগামী নির্বাচনকে পথভ্রষ্ট করার জন্য এবং বাংলাদেশের ভাবমূর্তি, বাংলাদেশ সরকারের ভাবমূর্তি আন্তর্জাতিকভাবে এটাকে নেতিবাচক করে তোলার জন্য, ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করার জন্য এই ঘটনাটি ঘটানো হয়েছে। আমরা দাবি জানাই, আমরা এই ঘটনার প্রতিবাদ জানাই এবং দাবি জানাই যে এটা সুষ্ঠু তদন্ত হোক, যারা দোষী ব্যক্তি তাদের খুঁজে বের করা হোক এবং তাদের বাংলাদেশের আইনের আওতায় দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। কতিপয় বিচ্ছিন্ন উগ্র গোষ্ঠীর সহিংসতার বিরুদ্ধে দৃঢ়তার সঙ্গে সতর্ক থাকতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছে সরকার। এক বিবৃতিতে সরকার সহিংসতা, ভীতি প্রদর্শন, অগ্নিসংযোগ এবং জানমাল ধ্বংসের সকল কর্মকাণ্ডকে দৃঢ় ও দ্ব্যর্থহীনভাবে নিন্দা জানায়। কতিপয় দুষ্কৃতিকারীর জন্য গণতান্ত্রিক রূপান্তরের অগ্রযাত্রা ব্যাহত হতে দেয়া হবে না বলেও জানানো হয়। আক্রান্ত গণমাধ্যমের প্রতি ন্যায় বিচারের আশ্বাস দেওয়া হয়েছে বিবৃতিতে। ময়মনসিংহে এক হিন্দু ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনারও নিন্দা জানিয়েছে সরকার। মব সন্ত্রাস পুরো জাতিকে বিভক্ত করেছে বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, পত্রিকা অফিসে হামলা পরিকল্পিতভাবে নির্বাচন পেছানোর অপকৌশল। হামলা ঠেকাতে সরকারের নির্লিপ্ততার কঠোর সমালোচনা করেন তিনি। রুদ্র রফিকের রিপোর্ট।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুর ঘটনায় রাজধানীতে গণমাধ্যম অফিস সহ ছায়ানটে ভাঙচুর ও অগ্নিসংযোগের তীব্র নিন্দা জানিয়েছে বিএনপি। দলটির ভেরিফাইড ফেসবুক পেজে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মব সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বলেন, মব সন্ত্রাস পুরো জাতিকে বিভক্ত করেছে। দেশের সংকটময় মুহূর্তকে কাজে লাগানোর জন্য যারা অপেক্ষা করে তারা দেশের শত্রু। এদিকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আসা উপলক্ষে বিমানবন্দর থেকে সমাবেশ স্থল পরিদর্শন করেন অভ্যর্থনা কমিটির আহ্বায়ক সালাউদ্দিন আহমদ সহ কেন্দ্রীয় নেতারা। এর আগে গুলশানে সালাউদ্দিন আহমদ বলেন, নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা চলছে। এটা পরিকল্পিতভাবে নির্বাচন পেছানোর এবং গণতান্ত্রিক যাত্রাকে বাধাগ্রস্ত করার একটা কৌশল বলে আমরা মনে করি। ওসমান হাদির মৃত্যুতে দেশে অরাজক পরিস্থিতি তৈরি করা তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ষড়যন্ত্রের অংশ হতেও পারে বলে জানান বিএনপির এই নেতা। কোনো এরকম ষড়যন্ত্র নীলনকশা থাকতেও পারে। সরকার একটু সমালোচনা করতে চাই, এটা আন্দাজ করা উচিত ছিল, ইন্টেলিজেন্স রিপোর্ট থাকা উচিত ছিল এবং প্রিকশনারি মেজার্স হিসাবে আগে থেকে এটার ব্যবস্থা নেওয়া উচিত ছিল। বিশেষ করে কয়েকটা টার্গেট প্লেস তারা ঠিক করেছে আগের থেকে, এগুলো আমরা দেখেছি। অন্যদিকে ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করে ছাত্রদল সভাপতি বলেন, গণতান্ত্রিক অগ্রযাত্রাকে নস্যাৎ করতে এই হত্যাকাণ্ড। হত্যাকারীদের বিচারের দাবির সাথে সাথে এর নেপথ্যে যারা রয়েছে তাদেরও বিচারের আওতায় নিয়ে আসার সাথে সাথে এই মবতন্ত্র কায়েমের সাথে যারা জড়িত তাদেরও মুখোশ উন্মোচন এবং বিচারের আওতায় নিয়ে আসার দাবি জানাচ্ছি। এছাড়াও হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে বিক্ষোভ করে ঢাকা মহানগর উত্তর ছাত্রদল। রুদ্র রফিক, RTV, ঢাকা। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালোর দিকে যাওয়ার ইঙ্গিত দিলেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। তিনি বলেন, গত 1 মাসের তুলনায় তার শারীরিক অবস্থা বেশি স্থিতিশীল রয়েছে, তিনি ভালোভাবে চিকিৎসা নিতে পারছেন। বিকেলে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে ব্রিফিংয়ে এসব কথা বলেন ডাক্তার জাহিদ। দেশি বিদেশি চিকিৎসকদের চেষ্টা এবং দেশবাসীর দোয়ায় বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে উঠবেন বলেও প্রত্যাশা করেন তিনি। ওনার শারীরিক অবস্থা যে কোনো গত 1 মাসের মধ্যে এখন বেশ স্থিতিশীল আছে এবং উনি আজকেও ওনার একটা ছোট প্রসিডিউর করা হয়েছে ওটিতে নিয়ে এবং সেটিও উনি অত্যন্ত সফলভাবে উনি সেটি গ্রহণ করতে পেরেছেন, অর্থাৎ প্রসিডিউরটা সুন্দরভাবে করা হয়েছে। ময়মনসিংহের ভালুকায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তির অভিযোগে দীপু চন্দ্র দাস নামে এক হিন্দু যুবককে গণপিটুনি দিয়ে হত্যা করেছে মুসলিম জনতা। গত রাতে উপজেলার জামিরদিয়া ডুবালিয়া পাড়া এলাকায় একটি কারখানার সামনে ঘটনা ঘটে। পিটিয়ে হত্যার পর ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ডিভাইডারের গাছে লাশ ঝুলিয়ে মহাসড়ক অবরোধ করে আগুন দিয়ে লাশ পুড়িয়ে দেয় উপস্থিত জনতা। এর সময় মহাসড়কে প্রায় 30 কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী, উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। খুলনার আরংঘাটা থানার সলুয়া বাজার সমিতির সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। চাঁদপুরের ফরিদগঞ্জে পৃথক 2 স্থান থেকে দুজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ফরিদপুরের সদরপুর উপজেলার সাব রেজিস্ট্রার অফিসের পাশে রাস্তার ঢাল থেকে হাত পা বাঁধা অবস্থায় অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় স্ত্রীকে হাত পা বেঁধে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। রাজবাড়ীর পাংশায় আব্রাহাম খান আলিম নামের এক যুবককে ডেকে নিয়ে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে প্রেমিকা মরিয়ম আক্তারের বিরুদ্ধে। বগুড়ায় টিকটকে ভিডিও করা নিয়ে পারিবারিক কলহের জেরে স্ত্রী মারুফা আক্তারকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামী মুকুল মিয়ার বিরুদ্ধে। যশোরের চৌগাছা মাসশিলা সীমান্ত এলাকায় হাওরের মধ্যে থেকে এক অজ্ঞাত ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে বিজিবি।
জাতীয় নির্বাচনের বহুল প্রত্যাশিত তফসিল ঘোষণা হলো আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে চট্টগ্রামে তৈরি হয়েছে নতুন উদ্বেগ। গত 15 মাসে চট্টগ্রাম নগর ও বিভিন্ন উপজেলায় খুন হয়েছে 35 জন। এর মধ্যে 22 জনের প্রাণ গেছে গুলিতে। হত্যার শিকার 35 জনের মধ্যে 8 জনকে হত্যার আগেই হুমকি দেওয়া হয়েছিল নানাভাবে। প্রার্থীদের নিরাপত্তা জোরদার করা হবে বলেও এর বাস্তবতায় দেখা মিলছে না বলে দাবি অনেকের। চট্টগ্রাম প্রতিনিধি সাইফুল মাহমুদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। ভোটের আগে চট্টগ্রামে অপরাধ জগৎ নিয়ন্ত্রণে নিতে আন্ডারওয়ার্ল্ডে চলছে টার্গেট কিলিং। আগ্নেয়াস্ত্র ব্যবহার করে একের পর এক হত্যাকাণ্ড চলছে কয়েক মাস ধরে। বাড়ছে রাজনৈতিক হত্যার ঘটনাও। তফসিলের পরদিনই ঢাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সংসদ সদস্য প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনা উৎকণ্ঠা বাড়িয়েছে আরও। 2024 সালের নভেম্বর থেকে 2025 সালের নভেম্বর পর্যন্ত চট্টগ্রামে রাজনৈতিক বিরোধ ও আধিপত্য বিস্তারে খুন হয়েছেন 35 জন, যার মধ্যে রাজনৈতিক দ্বন্দ্বে নিহত হয়েছেন অন্তত 10 জন। হত্যার শিকার 35 জনের মধ্যে 8 জনকে হত্যার আগেই হুমকি দেওয়া হয়েছিল নানাভাবে। এসব হত্যাকাণ্ডের পরও নির্বাচনকে ঘিরে প্রার্থীদের জন্য এখনও দৃশ্যমান কোনো নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়নি বলছেন এই সংগঠন। যদিও বলা হচ্ছে যে তাদের জুলাই যোদ্ধাদের নিরাপত্তার ব্যবস্থা করা হবে, প্রার্থীদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে, কিন্তু এখনো পর্যন্ত সেরকম কোনো দৃশ্যমান দৃশ্য তো আমরা দেখছি না। এদিকে সন্ত্রাসী নির্মূলে পুলিশকে তৎপর হবার নির্দেশ সিএমপি কমিশনারের। এই সমস্ত বাহিনীকে নির্মূল করতে হবে। নির্মূল মানে নির্মূল, প্রয়োজনে চরমপন্থা অবলম্বন করতেও আমি বিন্দু মাত্র দ্বিধাবোধ করব না। আতঙ্কিত না হবার পরামর্শ চট্টগ্রামের এই শীর্ষ পুলিশ কর্মকর্তার। এরা কিছু করতে পারবে না, এরা একটু করার চেষ্টা করলে আমরা আশা করি তাদের বিরুদ্ধে ব্যবস্থা আমরা নিতে পারবো। আতঙ্কিত হওয়ার কিছু নেই। অবৈধ অস্ত্রধারী ও চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়ে গ্রেপ্তার নিশ্চিত না করা গেলে নির্বাচন ঘিরে নিরাপত্তা ঝুঁকি আরও বাড়বে শঙ্কা চট্টগ্রামবাসীর। সাকিব আল হাসান, RTV। ভারতে 2 থেকে 3 বছরের সাজা শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন 24 বাংলাদেশি। এদের মধ্যে 8 জন নারী, 16 জন পুরুষ, 5 শিশু রয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা 6:30টার দিকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করা হয়। দালালের মাধ্যমে 3 বছর আগে কাজের সন্ধানে ভারতে গেলে তাদের আটকের পর 2 থেকে 3 বছরের জেল দেয় ভারতীয় আদালত। সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।